উপচয় উপশম 6 নম্বরে যদি আসি, মডালিটি যদি ধরি, উপচয় উপশম, কিসে বাড়ে কিসে কমে, এটা লাগবে প্রত্যেকটা রুগীর প্রত্যেকটা লক্ষণের। কিসে বাড়ে কিসে কমে, কোন খাদ্যে বাড়ে কোন খাদ্যে কমে, এর আইটেমগুলো যদি বলতে যাই আমার কাছে ফিরিস্তি, অনেক বড় ফিরিস্তি আছে। ওইটা বইটই লাগলে ওগুলা ছাপিয়ে দিলে হয়তো কাজে লাগবে, আমার কাছে আছে, সাথে সাথেই আছে, কিন্তু আমি তো সেগুলো পড়বো না এখন, সেগুলো দেবও না। দেখেন কথা বলতে বলতে অনেক সময় চলে গেল। এরপরে সি লাস্টে, LSMC। তো এল এ লোকেশন, লোকেশন না হইলে, লোকেশন তো পাওয়াই যায়, পেট ব্যথা মাথা ব্যথা বুক ব্যথা পাওয়াই যায়, কিন্তু ইটিডি পাওয়া যায় না, এক্সটেনশন। এটা অনেক ডাক্তারেরই মনে থাকে না, টাইম ডিউরেশন এটা অনেক ডাক্তার বোঝেও না। সেন্সেশন তার কেমন অবস্থা এইটাও বোঝে না। এই না বুঝার জন্য যত জটিলতা সৃষ্টি হয়। উপচয় উপশম অনেকে নিতে চায়, হ্রাস বৃদ্ধি নিতে চায় অল্প করে হালকা না। দেখেন ঘটক বাবু যতগুলা বই লেখে প্রথম দিকে হ্রাস, ঘটক বাবু যতগুলো ম্যাট্রি আমেরিকা লিখেছেন প্রত্যেকটারই প্রথম দিয়ে তিনি হ্রাস বৃদ্ধি ধরে আনতে চেষ্টা করেছেন। এটার কারণ আছে, হ্রাস বৃদ্ধি দিয়ে অনেক ঔষধ নির্ণয় করা সম্ভব হয়। এরপরে সিতে সি কনকমিটেন্ট বোঝা যায়। কনকমিটেন্ট হইল রোগের সাথে আসা যাওয়া করে কিন্তু রোগ না। যেমন কাশ দিলে প্রস্রাব পড়ে যায়, প্রস্রাব পড়ে যাওয়াটা রোগ না, কাশটা রোগ। অন্য উপসর্গ, যখন কাশ থাকে না তখন তার প্রস্রাব পড়ে না। তাইলে কনকমিটেন্ট কাকে বলে, খুব ভালো করে, রোগের সাথে আসা যাওয়া করে কিন্তু সে নিজে কোনো রোগ না, এটা হলো কনকমিটেন্ট। আবার অনেকটা আছে ব্যথা বেদনার ধরন, চরিত্রটা, যেমন ম্যাট্রিয়া মেডিকেলও চরিত্র আছে, লক্ষণেরও চরিত্র আছে, আবার কিছু আছে যেমন একটা ক্ষত, ক্ষতটা কী ধরনের, যেমন আমার হাতে একটা ক্ষত হলে ক্ষতটা কী ধরনের, জ্বালাজনক, যেমন জ্বলে যাচ্ছে, ক্ষতবৎ, ভীষণ তীব্র, এগুলো হলো চরিত্র। তীব্র, তীরের ন্যায় হুল ফুটানো, হুল বিদ্ধকর, এরকম। অল্প কথায় ওষুধ দেওয়া যায়। হঠাৎ করে একটা মহিলা রোগী রাত্র বাজছে একটা, আমার বেআইন তাকে বল্লায় কামড় দিছে, এখন নিয়ে আসছে, ফোন করছে, কোথাও হাসপাতালে যাইতে পারবে না, আমার কাছে নিয়ে আসছে। আমি তাকে চিনি, বেআইন, তো তাকে বললাম মুখটা ঢাকা, সে তো খোলা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করে কিন্তু মুখটা ঢাকা। তাই বললাম মুখটা খোলেন, মুখটা খুলে মনে হয় যে আমি চিনি না, আরে বাপরে বাপ, এগুলো সমস্ত ফুলে একেবারে বেতাল হয়ে গেছে। কী হয়েছে, বল্লায় কামড়। এখন কীরকম, কিছু ভাল লাগে না, আমার শরীরটাও এরকম অবস্থা, ফুলে গেছে সব। শেষ পর্যন্ত তার ওই অন্য ওষুধের চিন্তা না করে তার হুল ফুটানো জ্বালা, যেন ওই লাল হয়ে গেছে, দাগড়া দাগড়া, নাক মুখে ছোবলা ছোবলা দাগ, আর খুব ফোড়তে আছে, খুব ফোড়ে, বিভিন্ন জায়গায় খুব ফোড়ে। শুধু এই কথার উপরে হুল ফুটানো ব্যথা, এই শুধু এর উপরে ভিত্তি করে পিপাসার কথা জিজ্ঞাসা করছিলাম, রাত তো একটা, তো পিপাসা কীরকম অবস্থা জিজ্ঞাসা করছি, না স্যার পিপাসা নাই। তো বললো, ওনার স্বামী বললো যে ওই পিপাসা তো উনি তো দিনে পানি বেশি খায়, কিন্তু এইটা কামড় দেওয়ার পর পিপাসা, পানি সাচ্ছি কিন্তু পানি খাইতে চায় না। যাই হোক, তাকে এপিস বানিয়ে দিলাম, এক ডোজ বসেই খাওয়াই দিলাম, পরে বাসায় গিয়ে মানে এক ডোজে আল্লাহর রহমতে 5-7 মিনিট অপেক্ষা করার পর, হোমিওপ্যাথি তো ম্যাজিক, অনেক সময় কাজ করে আবার অনেক সময় করে না। ওই একটু মনে হচ্ছে আমার কাছে যে সে যেই অসুবিধায় ছিল সেই অসুবিধাটা তার কম, এটা কমে গেছে, পরের দিন সে ভালো হয়ে গেছে। এই যে অল্প চরিত্রিক বৈশিষ্ট্যটা এইভাবে করে জানলে আমরা উপকার করতে পারি। এরপর অবস্থা, আমরা ক্যারেক্টারিস্টিক পড়লাম, কনকমিটেন্ট আলোচনা করেছি, অতিরিক্ত যেটা আনুষঙ্গিক লক্ষণ বলা হয়। এরপর কন্ডিশন, কন্ডিশনটা একটা মারাত্মক ব্যাপার, সেটা লক্ষণের মধ্যেরই ব্যাপার, বাদ দিতে পারবেন না। কোন অবস্থায় রুগীটা আসলো সেই অবস্থাটাকে মূল্যায়ন করতে হবে। এই যে কার্বোভেজের কথাটা বললাম,
আপনি অবস্থাটাকে মূল্যা, রুগী তো অবস্থা মুমূর্ষু অবস্থা, রুগী তো কোনো রকম করে কোল্ডিং করে আসছে বলা যায়, অবস্থাটা বুঝছে। ঠিক একটা আরেকটা রুগীর কথা বলি, একেবারে পাইলসের একটা রুগী, তার আজকে 1 বছর পর্যন্ত ওষুধ খাইতেছে প্রায়, ইনশাল্লাহ কমের দিকে, অনেক ওষুধ খাইছে সে, পাইলস দিয়ে রক্ত যায়। প্রথম তার প্রচণ্ডতা ছিল, পাইলসের ওষুধ দীর্ঘদিন খাওয়া লাগে ঠিক আছে, কিন্তু তার প্রচণ্ড যেই জন্য আসছে সে অবস্থাটা ছিল মলদার থেকে তার ওই রক্ত যায়, তারপর জ্বালা পোড়ায়, জ্বালার জন্য সে বসে থাকতে পারে না, সে দাঁড়ায় কথা বলছে। জ্বালা তার আসল হলো জ্বালা, তার জ্বালাটাই প্রধান, তার কন্ডিশনের মানে যে অবস্থাটা, তার রক্ত পড়ে এটা পরে সবচেয়ে প্রচণ্ড হলো জ্বালা। এই মুহূর্তে যেই মেডিসিনটা আসবে তার তার প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যটা অবশ্যই আপনার কাছাকাছি চলে আসতে হবে, তার এই জ্বালার উপরে প্রাধান্য। পায়খানার আগের থেকে একেবারে শেষ মাথা পর্যন্ত শেষ হওয়ার পরেও তার 3-4 ঘন্টা জ্বালা থাকে। একমাত্র ওষুধ রেটেনিয়া দেবে না, আপনার রুগী কোনো দিকই যাবে না, কোনো দিক যাবে না ইনশাআল্লাহ, পরীক্ষিত। এটা একটা সার্জারিক্যাল ওষুধ বলা যায়, এবং সেই রুগী এখনও খাচ্ছে, ট্যাম একটা রয়ে গেছে, ট্যাম চলে গেছে। মানে এইভাবে করে রোগের অবস্থাটা, এক ডাক্তারের ভাই সে অনেক রুগী অনেক ঔষধ, সে আমাকে ডাক্তার নিয়ে আসছে, সে মলদ্বারে একটা ফোড়া হয়, মলদ্বারে ফোড়াটা পাকে, আবার ওই মলদ্বারের পাশে, একেবারে পাইলস বলা যাবে না, মলদ্বারের পাশে একটা ফোড়া হয়, একটা পাকে, পাকার পরে আবার সেখানে পুজো হয়, হইতে হইতে 1 মাস যায়, তারপর পাকে সাইলেশিয়া, তারপর এই সুজা, ম্যাডোরিনা, ঔষধ বলতে কোনো ঔষধ বাদ নাই। আমি লিস্ট নিছি, তার ভাইও একজন ডাক্তার এবং সে আরেকজন ডাক্তার নিয়ে আসছে, সেও ওষুধ দিছে, অনেক ওষুধ খাইছে, প্রায় 2-3 বছর হয়েছে ওষুধ খাইছে। আমার কাছে আসার পর দেখলাম যে ঔষধ তো সবই শেষ হয়ে গেল। পোর্ট নিয়ে দেখলাম যে ঔষধ তো খাওয়ানো সবগুলাই শেষ হয়ে গেছে, দীর্ঘদিন যাবৎ পাকে, দীর্ঘদিন যাবৎ ভালো হয় না, শেষ পর্যন্ত আরও কিছু তথ্য নিলাম। তার অনেক তথ্য নেওয়ার পরে বয়স 55 না 50-এর নিচে হবে, 48-48 বয়স হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ যে তাকে আমি কার্বো এনিমেলিস দিয়েছি। 2-3 দেওয়ার পরে তার ওইটা একবার শুধু ফেটেছে, তারপরে হয়নি, তারপরে মোটামুটি তার শুকিয়ে যাচ্ছে, ভালো আছে। পরবর্তীতে কয়েকদিন আগে ওষুধ নিয়ে গেল কার্বো এনিমেলিস। এখন এই যে দিলাম ভালো হলো, এখন সব রোগের জন্য এটাকে দিতে হবে এটা ব্যাপার না, আপনাকে বুঝতে হবে যে এই অবস্থাটা বোঝাবার জন্য আমি বললাম যে অবস্থা কন্ডিশনটা বুঝতে হবে। যদি মুমূর্ষুরাও এখন কোনো রুগী যদি কন্ডিশন বোঝাটা খুব জরুরি, এই জন্য যে একটা রুগী একেবারে যায় অবস্থা, অর্থাৎ পালস ডিক্রিজ হচ্ছেই, আপনি পালস দেখলেন একেবারে নাই, প্রেশার নেমে যাচ্ছে, আপনি বলেন যে আপনি একটা ওষুধ খাইয়া যান, ওই মুহূর্তে তাকে হাসপাতালাইজড করতে হবে। আপনাকে বুঝতে হবে যে কন্ডিশন যদি মুমূর্ষু অবস্থা হয়, তাহলে এইটা ডাক্তারের বুঝা একান্ত কর্তব্য, আপনি এখানে রাখতে পারবেন না রুগী, আপনার এইটা বুঝাও লক্ষণ জানার মধ্যেই। এই জন্য কন্ডিশনটাকে জানতে হবে, এই জন্য আর কজেশনটা জানবেন, রোগ উৎপত্তি কীভাবে হয় এটা জানা দরকার অবশ্যই। আমি জানি যে রোগ উৎপত্তি সম্পর্কে জানতে যাওয়া খুব কঠিন ব্যাপার, কিন্তু আপনাকে এটাকে অবশ্যই জেনে যেতে হবে। দেখেন 3 নাম্বার সর্বাঙ্গীন যে দৈহিক অবস্থা, এটা ধাতু কনস্টিটিউশন আলোচনা করতে গিয়ে সেখানে কিছু ধাতু প্রকৃতি, কাতরতা কি, এগুলার উপরে আমার বেসিক কোর্সেও একটা লেকচার আছে, সেটাও দেখতে পারেন আপনি। কাতরতা কি, কাতর শীত কাতর না গরম কাতর রুগী, এটাকে জানতে হবে। খাদ্য, ক্ষুধা, পিপাসা, যত ধরনের স্রাব আছে সব হইল সার্বদৈহিক লক্ষণ। যত জায়গা দিয়া স্রাব বের হয়, সেটা যদি অনাকাঙ্ক্ষিতভাবে বের হয়, সেটা হলো গিয়া সার্বদৈহিক লক্ষণ। প্রস্রাব দাঁত দিয়া প্রস্রাবের সময় সারা যদি বের হয়, তাহলে এটা তো অনাকাঙ্ক্ষিত। প্রস্রাব লাগলে প্রস্রাব পড়বে, বেশ ভালো কথা। ঠিক মাসিক শেষ শুরু হলে মাসিক স্রাব হবে, বেশ ভালো কথা। মাসিক সারা মাস স্রাব চলতে থাকে, এগুলো তো অনাকাঙ্ক্ষিত, ম্যাক্সিমামই সাইকোটিক। তারপরে সার্বদৈহিক লক্ষণের মধ্যে পড়ে ঘাম, ঘুম কেমন, জ্বালা, লালা, এগুলা কীরকম, এগুলা আপনাদের সকলকে জানতে হবে। সার্বদৈহিক লক্ষণের ফিরিস্তি খুব বড়, এই ফিরিস্তিতে লাগে অন্তপক্ষে 3টা ক্লাস, কিন্তু বই কিনে আপনারা পড়বেন।
সাফল্য লাভের উপায় একটা বই আছে, ভালো বইটা, সাফল্য লাভের উপায়, মহিমারঞ্জনের বোধহয়, নিশ্চিত সাফল্য লাভের উপায় একটা বই আছে। যদি সেই বইটা কারো কাছে থাকে, নিশ্চিত সাফল্য লাভের উপায়, আমি দরকার হয় নোটটা দিয়ে দেবো পরে। ওই বইটা ভালো, এই বইটাও আপনি পড়তে পারেন। আমি বেসিক কোর্সের ভিতরেও ওটার নাম বলেছি। আর অঙ্গে, কোন অঙ্গে রোগটা হয়, এটা আঙ্গিক, এটা সকলে জানেন। আঘাত পাইলেও কোন অঙ্গের মধ্যে আঘাত লাগবে, এগুলা আপনার তার সার্জারির দরকার আছে কিনা, এই জ্ঞানগুলো আপনাদের রোগীলিপির জন্য অবশ্যই দরকার হবে। পূর্ব ইতিহাস, তার রোগ ভোগের পূর্ব ইতিহাস, ওই যে কার্বোভেজ বললাম, সে দীর্ঘদিন যাবৎ যে রোগ, কারো টাইফয়েড হয়েছে আর ভালো হয় না, কারো জ্বর হয়েছে আর ভালো হয় না, ওই যে পাতলা পায়খানা হয়েছে ছোটোবেলায়, তারপরে এইসব কারণেও কিন্তু কার্বোভেজ দেওয়া যায়। কার্বোভেজ ওষুধটা ভালো করে পড়ে নেবেন, এই করোনার যুগে তো পড়বেনি। আচ্ছা, বংশের ইতিহাস, সাপে কামড়ানো কাউকে, কারো পড়ে যাওয়া, বংশের ইতিহাসের মধ্যে কারো সন্তানাদি বারবার ধ্বংস হওয়া, নষ্ট হওয়া, কেমন গর্ভস্রাব হওয়া, এগুলা ইতিহাসগুলা জানতে হবে। তাহলে 4 নাম্বারটার মধ্যে আমরা প্যাথোজেনিক অবস্থাটা আমরা জেনে যাব। নিজের রোগ কখন হলো, কখন আপনি কখন হলো, এই ইতিহাসটা জানতে হবে। যে রুগীটা আসলো তার কোন সময় কোন রোগ হলো, তার টাইফয়েড হইলো কিনা, কোনটা চাপা পড়লো, তার ভিতরে অন্য কোনো রোগ হইলো কিনা, কোন রোগের পর কী ওষুধ খাইলো, এগুলা লাগবে। মানসিক লক্ষণটা তো অবশ্যই জানতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। প্রত্যেকটা রোগীর মানসিক লক্ষণ খুঁজে খুঁজে বের করতে হবে। তা ইচ্ছা, অনিচ্ছা, বুদ্ধিবৃত্তি, স্মৃতি, স্বপ্ন, যেভাবে করে ম্যাট্রিয়া মেডিকা পড়তে গিয়ে আমরা মানসিক লক্ষণটা জানতে চেষ্টা করেছি, সেভাবে করে আপনাদের করতে হবে। পরবর্তীতে 6 নম্বরের কথা, এই 5টা আইটেম ছিল ডাক্তারের জ্ঞানগত বৃদ্ধি, ডাক্তারের অভিজ্ঞতা, ডাক্তারের চিন্তা, ডাক্তারের অর্জন। আর শেষের কথাটা 6 আর 7-এর কথাটা, এইটা আপনাকে বুদ্ধিমত্তার সহিত ম্যানেজ করতে হবে। প্রথম ব্যবস্থাপনাটা কিভাবে করবেন, আমি আপনাদেরকে যে নোট দিয়েছি সেখানে দেখবেন আপনি ব্যবস্থা আমি মাত্র 5টা আইটেম সেখানে উল্লেখ করেছি। 5টা, একটা আইটেম হলো মানসিক লক্ষণের প্রাধান্য দিছি আগে। মানসিক লক্ষণের ভিতরে থেকে 2টা 3টা মানসিক লক্ষণ যদি ভালোভাবে পাওয়া যায় একটা রোগীর, সার্বধায়িক লক্ষণ গোটা 2 যদি পাওয়া যায়, বিশেষ নির্দেশক লক্ষণ যেটাকে পুটস বলেছি আমি, পিকুলিয়ার, আনকমন, রেয়ার, স্ট্রাইকিং, সিঙ্গুলার, এগুলো যদি পাওয়া যায়, আঙ্গিক লক্ষণ না হলেও চিকিৎসা করা যায়। আঙ্গিক লক্ষণ জানার দরকার নাই, আঙ্গিক লক্ষণ পেলে ভালো। এই 4টা আইটেম অবশ্যই রাখবে। পরবর্তীতে কোন ঔষধ দেবেন সেটা নির্ধারণ করে আগেই হয়ে যায় আপনার। ভালো ভালো ডাক্তার যারা আছেন, পরবর্তী কোন এই ওষুধ দেওয়ার পরে সে কোন সিমটম নিয়ে আসতে পারে, তাও তার ম্যাট্রিয়া মেডিকাই কথা বলে। তবে 4টা জিনিস আপনার ম্যানেজমেন্টের জন্য, 4টা জিনিসের উপরে পারদর্শী হতে হবে। 1, মানসিক লক্ষণ ভালো করে অর্জন করার অভিজ্ঞতা অর্জন করতে হবে। সার্বদৈহিক লক্ষণ সম্পর্কে ব্যাপক পড়াশোনা করে জানতে হবে, ম্যাট্রিয়া মেডিকার থেকে সংগ্রহ করতে হবে। 2, 3 নম্বরে বিশেষ নির্দেশক লক্ষণ, যেটাকে আমরা বলি পুটস, পিকুলিয়ার, আনকমন, রেয়ার, স্ট্রাইকিং অ্যান্ড সিঙ্গুলার, এইরকম এই ধরনের 1টা বা 2টা লক্ষণ আপনার অবশ্যই সংগ্রহ করতে হবে। আঙ্গিক লক্ষণ পেলে ভালো কথা, না পেলেও আঙ্গিক লক্ষণের মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ যেটা সেটা নেবেন। এরপরে আপনি রেপার্টরি করেন, ম্যাট্রিয়া মেডিকা পড়িয়ে আলোচনা করেন, আপনি সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি এই আলোচনাটা এখনই শেষ করব। এরপরে আপনার পালা হলো ঔষধ প্রয়োগের পর, ঔষধ প্রয়োগের আগে এই সিমটমগুলো নেওয়ার পরে অনুধাবন করা, যে কন্ডিশনটাকে বোঝা, যে কত ডোজে কিভাবে করে দেবেন ওষুধ, আর বিশেষ পরামর্শ দেওয়া 7 নম্বরে। এইটা হালকা কাজ, অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল কাজ। তাহলে 6-7 প্র্যাকটিক্যাল, আর অধ্যয়ন আর জ্ঞান অর্জন হলো 1 থেকে 5। আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। এই মাসের জন্য 12টা ক্লাস এই গ্রুপের হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল কোর্সের 12টা ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াত দেয়, তাহলে ঈদের পরে আমরা পরবর্তীতে হোমিওপ্যাথিক প্র্যাকটিক্যাল কোর্স নামে আরও ক্লাস করার ইচ্ছা পোষণ করি। আল্লাহ সুস্থতা দান করেন, তবেই আপনাদের দোয়া প্রার্থী। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা প্রশ্ন করি, সেটার একটু উত্তর দেন। আপনার ওয়াইফের কন্ডিশনটা সংক্ষেপে 2 মিনিটের মধ্যে বলেন, সবাই শুনুক। আচ্ছা, তার সমস্যা, আমার ওয়াইফ
তহমিনা খাতুন। তো সে মূলত সিনিয়র স্টাফ নার্স। আর তার সিজার হয় 2 দিন আগে। তারপরে অর্থাৎ 2 দিন পরে সিজারের পর হঠাৎ করে গায়ে জ্বর, প্রচন্ড তার গায়ে জ্বর, একই সাথে তার কাঁপুনি দিয়ে জ্বরটা আসতেছিল এবং হাত পা যে থরথর করে কাঁপা সেটা। তো আমি রাত 11:30 বাজে স্যারকে ফোন দিলাম। তো স্যারকে জানালাম বিষয়টা। আর স্যার বেশ কিছু বিষয় আমার কাছে জেনেও নিলেন এক এক দেড় মিনিটের মধ্যে। তারপর স্যার আমাকে জেলসিনিয়াম দেওয়ার পরামর্শ দিলেন। তো আমি সেই অনুসারে স্যারের কথা মোতাবেক আমি জেলসিনিয়াম প্রয়োগ করি। তো আহ, তার ঠিক 2 থেকে 3 মিনিট পর সে যে কাঁপুনি দিচ্ছিল, এটা ছিল একটা ভয়ঙ্কর ব্যাপার। আমার কাছে মনে হয়েছিল ওই মুহূর্তে যে আমি কিন্তু ফোন দিয়েছি সিএনজি কে যে দ্রুত যেন সে আসে, আমাকে যেন সে মানে হসপিটাল পর্যন্ত নিয়ে যায় আমার ওয়াইফকে, বা আমি তার সাথে যাব। তো এটা একটা ব্যাপার ছিল। আর আর আমি অনেক টেনশনে ছিলাম যে আমি সবগুলাই ফেলতেছিলাম, আমি কি করব, কারণ এইসব সিচুয়েশনটা এমন ভাবেই আসে হয়তো। তারপরে খাওয়ানোর আমি যখন ঠিক 5 মিনিট হয়ে গেল, 5 মিনিটের আগে সে বলতেছে যে আমার কাঁপুনি থেমে যাচ্ছে। তারপর মনে হয় সঙ্গে সঙ্গে স্যারকে আবার ফোন দিলাম যে স্যার আমি কি 15 মিনিট পর আবার দিতে পারি। স্যার বললো যে হ্যাঁ, আপনি 15 মিনিট পর আবার এক ডোজ দেন যদি আপনি উপকার পেয়ে থাকেন। তো আমার কাছে মনে হলো যে তার কমতিছে। ঠিক 15 মিনিট পর যখন আবার দেই, তার টোটাল কাঁপুনিটা বন্ধ হয়ে যায়। এটা ছিল আমার আমার কাছে মনে হয়েছে যে হোমিওপ্যাথির আমার চোখের সামনে দেখা একটা ম্যাজিক। আর এই মেডিসিনের ব্যাপারে বলি, মেডিসিনটা ছিল কিন্তু টোটাল কিন্তু বাংলাদেশি এবং 50 সহস্রতমী। এটা ছিল মানে স্যারের কাছে কোর্স করার পরবর্তী আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আমি কখনো হোমিওপ্যাথির এই যে একটা ম্যাজিক দেখবো, এটা আমি মানে কি বুঝাতে পারতেছিলাম না। আর সে তো ছিল মেডিকেল পার্সন, সে যে তাৎক্ষণিকভাবে ভালো হবে, সেটা ছিল আরো বেশি মজার। এবং সঙ্গে সঙ্গে আমি সিএনজি ফোন দিলাম যে আপনার আসার দরকার নাই। সেই 11টা বাজে। চিন্তা করে দেখেন, আমি যদি মেডিকেলে যেতাম আমি কতটা হ্যাসেল হতাম। সে নিজেও জানেন যে তাকে পরিচয় দিতে দিতে, আমি তাকে সেবা দিতে দিতে মনে হয় তারও অবস্থা কাহিল হয়ে যেত। জি আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আমি জি স্যারকেও ধন্যবাদ জানাই যে ওই মুহূর্তে হ্যাঁ, এই বিষয়টা হয়তো আমিও ফোন দিতে সাহস করেছিলাম, কারণ রাত 11টা বাজে, 11:30 বাজে। ওই মুহূর্তে আরেকজন মানুষের ঘুম ভাঙানো এটাও ঠিক না। ধন্যবাদ টোটাল যে ধন্যবাদ। গায়ে এটা জ্বর ছিল। এটা মূলত এটা মূলত ছিল তার এই যে এই অবস্থাটাকে আপনারা জেনে নেন। এই যে অবস্থাটা উনি বললেন, এই অবস্থাটা সাধারণত গর্ভস্রাবের পরে, গর্ভপাতের পরে, গর্ভ হয়ে যাওয়ার পরে, প্রসবের পরে অ্যাক্লামশিয়া বলা হয় এটাকে। এইরকম যদি বেশি সময় থাকে তাহলে রুগী থাকে না। মানে এটাকে অ্যাক্লামশিয়া, খিঁচুনি বলা হয়। হ্যাঁ, খিচুড়ি। খিঁচুনি, জি, অ্যাক্লামশিয়া। এইটা একটা মারাত্মক রোগ। এরপরে যদি জ্বরটা থেকে যায় তাহলে এটাকে সুতিকা জ্বর বলে। এই জ্বর যদি থেকে যায় তাহলে তার স্বাস্থ্য কোনো দিন হবে না। এটাকে বলা হয় সুতিকা জ্বর মহিলাদের। এটা আপনারা ভালো করে, গর্ভিণী প্রসূতি নামে একটা বই আছে রাধারামন বিশ্বাসের, সেই বইটা কিনে এগুলো পড়বেন। আর এই যে ভালো তাৎক্ষণিক হোমিওপ্যাথির যে এই কাজটা সুনাম আমরা পেলাম, এটা বিজয় হোমিওপ্যাথির, আমাদের কারো কোনো ক্রেডিট নয়, এটা হোমিওপ্যাথির বিজয়। আমরা হোমিওপ্যাথির জন্য যেন সঠিকভাবে নির্বাচন করা, সঠিক জ্ঞান অর্জনটা করতে পারি। ধন্যবাদ। জি।